আপনার যে জন্মছক সেখানে কিন্তু ১২টা ভাবের অর্থাৎ ১২টা দিকে আপনাকে কোন কোন দিকে আপনি পূর্বজন্মে কি কি কর্ম করেছেন, কতখানি যত্ন নিয়েছিলেন, কোথায় অযত্ন হয়ে গেছিল, অর্থাৎ আপনার জীবনে এই ১২টা দিকে কোথায় পূর্ণতার অভাব আছে, কোথায় আপনি পূর্ণ হতে পেরেছেন এবং কোথায় আপনার ভুল ত্রুটি হয়েছিল, সেই জায়গা থেকে অর্থাৎ আপনার জীবনের সত্যটা আপনারা জানার চেষ্টা করুন। আমাকে প্রশ্ন করতে হচ্ছে। অষ্টমে রাহু স্বাস্থ্যহানি, অনিদ্রা, ক্ষতি, অশান্তি সূচিত করে। মানে যেটা এখন কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের জীবনে চলছে, গোচরকালীন জায়গা থেকে অল্প হলেও ফল পাচ্ছেন। ফল ওনারা পাচ্ছেন। বেরোবেন কি করে? আচ্ছা, পরে শনিরটা বলে আচ্ছা, আচ্ছা, প্লিজ। শনিরটা আপনি প্রশ্নটা দেখেছিলেন না, যে শনি তো নবমে, যে কারণে চাকরিটা চলে গেছিল, হ্যাঁ, আবার তো সেই একইভাবে তিনি চাকরিটা পেয়ে গেছেন। এটা আমি একদম সত্য ঘটনা বলছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এবার যদিও তার নক্ষত্রের ফের আছে, আপনাদের 3টে নক্ষত্র আছে, ঠিক আছে। তো তিনি কি নক্ষত্রের আমি সেটা রিভিল করছি না। ঘটনা হচ্ছে যে তার এই যে গ্রহাবস্থানের ফেরে তার চাকরি চলে যাওয়া এবং আবার চাকরি পাওয়া, তাহলে তো এক্ষেত্রে প্রতিকার তো দরকারই নেই, শুধু সময়ের অপেক্ষা ছিল মাত্র। কথা বলে না ধাক্কার চোটে বাপ্পা বলা, সেরকম ষষ্ঠপতি দ্বাদশে। আচ্ছা, এবারে তিনি নবমপতি দ্বাদশে, ভাগ্য বিড়ম্বনার শিকার। এইদিকে শরীর স্বাস্থ্য, মালি মোকদ্দমা, কেস কাচারি, শত্রু, ঋণ যাবতীয় ধীরে ধীরে চেপে ধরেছে কিছুদিন ধরে। এই একটু এখন উপার্জন করতে যাচ্ছেন। তো এই যে এতগুলো থেকে এখনো আছে, দ্বাদশে বৃহস্পতি তো থাকছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রগুলো কিঞ্চিত দরজা খুলেছে, কিঞ্চিত, সেই ভালোর দিকে যাচ্ছে। হ্যাঁ, কিঞ্চিত, পুরো বলছি না। যার ফলে কিছুটা হলেও ঈশ্বরের প্রতি তাকিয়ে যে বাঁচালে, কিছুটা বাঁচালে, আর একটু খালি বাঁচাও। যাদের কেতু কিন্তু দ্বাদশে আছে, যাদের কেতু দ্বাদশে আছে, আজকের এপিসোডের শুরুতে একটা অনুরোধ আপনার কাছে আমি রাখবো। স্ক্রিনে দেখবেন একটা লেখা যাচ্ছে, মা নর্মদার যে মাহাত্ম্যকথার পিডিএফ বই বিনামূল্যে আপনারা পাবেন। তার জন্য আপনাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে, ওখানে হোয়াটসঅ্যাপ করতে হবে। আপনারা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করুন এবং এই পিডিএফ বই আপনি ফ্রি অফ কস্ট বিনামূল্যে জাস্ট পিডিএফ বইটা আপনি পাবেন আর কি। বাকিদের সাথে প্লিজ আপনি শেয়ার করবেন। মায়ের কর্মী হিসাবে, মায়ের সন্তান হিসাবে আমরা সবাই একটু করি। আজকের এপিসোডে আপনাদের কাছে আমার এটা বিশেষভাবে অনুরোধ থাকছে। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হর। শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু হচ্ছে। কর্কট রাশি কর্কট লগ্নের আপনারা যারা জাতক জাতিকা এই মুহূর্তে দেখছেন, এই সেপ্টেম্বর মাসে 2025 সালের আপনাদের জীবনে কি কি গুরুত্বপূর্ণ ইভেন্টে আপনারা কি কি ফলাফল পাবেন, পজিটিভ নাকি নেগেটিভ। আজকের এই এপিসোড শুরুর আগে একটা কথা আপনাকে আমি নিশ্চিতভাবে বলতে পারি, এপিসোডের উদ্দেশ্য আপনার জন্মছকে যেখানে যেখানে যে যে গ্রহ বসে আছে তার সাথে এই যে গোচরকালীন যে ছক এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই ছকের সাথে আপনার জন্মছকে গ্রহর অবস্থান যদি মিলে যায় তাহলে 100% আজকের এই এপিসোডের আলোচনা আপনার জীবনে মিলতে বাধ্য। এবং পাশাপাশি আপনি আরেকটা মনোভাব নিয়ে আজকের এপিসোডটা দেখুন। আপনার যে জন্মছক সেখানে কিন্তু 12টা ভাবের অর্থাৎ 12টা দিকে আপনাকে কোন কোন দিকে আপনি পূর্বজন্মে কি কি কর্ম করেছেন, কতখানি যত্ন নিয়েছিলেন, কোথায় অযত্ন হয়ে গেছিল, অর্থাৎ আপনার জীবনে এই 12টা দিকে কোথায় পূর্ণতার অভাব আছে, কোথায় আপনি পূর্ণ হতে পেরেছেন এবং কোথায় আপনার ভুল ত্রুটি হয়েছিল, সেই জায়গা থেকে অর্থাৎ আপনার জীবনের সত্যটা আপনারা জানার চেষ্টা করুন। তাহলে জ্যোতিষী আপনাকে ভয় দেখাচ্ছে বা লোভ দেখাচ্ছে, এই বেড়াজাল থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। শুধু আমার এপিসোডের জন্য না, যে কোনো জ্যোতিষের এপিসোডকে আপনি তখন কিন্তু এই দৃষ্টিতে দেখবেন, তখন আপনি ট্র্যাপ থেকে দূরে থাকবেন। আপনাকে কেউ ভুল বোঝাতে পারবে না, কেননা আপনি আপনার জন্মছকের গ্রহের যে অবস্থান, তার যে ডিগ্রি, দশা, অন্তর্দশা ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে আপনি সত্যটা জানতে চাইছেন। কেমন? চলুন আমরা সেপ্টেম্বর মাসের জায়গা থেকে এপিসোড শুরু করি। গোবিন্দদা, আমি প্রথম যে প্রশ্নটা তোমার কাছে রাখব, কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের লাস্ট আমি মোটামুটি 3-4 মাসের জায়গা থেকে বলছি, অনেকে কিন্তু কর্মপ্রাপ্তি করেছেন, অনেকে চাকরি থেকে যেখান থেকে তাদেরকে
মানে ভুলভাবে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল আজ থেকে প্রায় ধরুন বছর দেড়েক আগে, 1 বছর আগে অনেকে চাকরি থেকে কিন্তু ভুলভাবে তাকে বের করে দেওয়া হয়েছিল, তিনি রাজনীতির শিকার হয়েছিলেন। আচ্ছা, এই ক্ষেত্রে একটু বলে রাখি, আমরা কর্মক্ষেত্রে ষড়যন্ত্রের জায়গা থেকে এখনও কিন্তু চলছে, সেই নিয়ে গোবিন্দদার এপিসোড আমরা শ্যুট করছি, আপনারা ধারাবাহিকভাবে পাবেন। তারা কিন্তু নতুনভাবে কর্ম পেয়েছেন। 1.5 বছর আগে যারা বের করে দেওয়া হয়েছিল তাদেরকে 3 মাস আগে, আজ থেকে 3 মাস আগে তাদেরকে ডেকে আবার কিন্তু সেই চাকরিতে ক্ষতিপূরণ সহ তাদেরকে কিন্তু আবার নিযুক্ত করা হয়েছে। এটা কতখানি আমি বলছি আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আমি পারিবারিক জায়গা থেকে প্রথম প্রশ্নটা রাখতে চাইছি। পরিবারের মানুষজন তখন কিন্তু অন্য রং অন্য রূপ ওনাদেরকে দেখিয়েছিলেন, সেই রং রূপের জায়গাটা এখনও খানিকটা কিন্তু আছে, এখন আবার নতুন করে প্রকট হচ্ছে। এটা কেন? পারিবারিক জায়গা থেকে উনি মানে সেই সহযোগিতা, সেই যে সম্মান, সেই ভালোবাসা উনি পাচ্ছেন না কেন? মানে কি এমন অপরাধ করেছেন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ? দুটো বিষয় আপনি উল্লেখ করলেন। প্রথমে হচ্ছে অতীত, যে কর্ম চলে গেছিল, পরে কর্মপ্রাপ্তি ঘটেছিল 3-4 মাস আগে। একদম তাই। আচ্ছা দেখুন, কর্কট লগ্নে মঙ্গল কতদিন আগে ছিল, এবং মঙ্গল দীর্ঘদিন ছিল। 3-4 মাস আগে দীর্ঘদিন মঙ্গল কর্কটে ছিল, বক্রি হয়েছিল, এগিয়েছিল, পিছিয়ে ছিল, এরকম ঘটনা ঘটেছিল। আচ্ছা, দশমপতি এবং তিনি চতুর্থপতি, পঞ্চমপতি, দশমপতি এবং পঞ্চমপতি। আচ্ছা, দশমপতি মানে কর্মের অধিপতি। একদম তাই। আচ্ছা, তিনি যখন দ্বাদশে ছিলেন বা অষ্টমে ছিলেন, এই জায়গাগুলোতে কিন্তু কর্মহানিটা ঘটে গেছিল ওনার। তারপর যেই লগ্নে পৌঁছালেন বা রাশিতে পৌঁছালেন, 3-4 মাস আগের যে ঘটনাটা ঘটছে, তাহলে কর্মপতি আপনার কাছে এলো, মানে কর্ম কাছে এলো, ব্যাপারটা এইরকম। তারপর সেই কর্ম আবার দ্বিতীয় গেল, কর্ম থেকে কিছু ধন সম্পদ এলো, কাজ করলে তো টাকা আসবে। তারপর ধীরে ধীরে তো ঘুরছে। বর্তমান যে প্রশ্নটা করলেন যে পরিবারের ক্ষেত্র, দেখুন এর পরিবারের অধিপতি, চতুর্থের অধিপতি শুক্র, এই কিছুদিন আগে মাত্র আগস্টের 20 তারিখ তিনি কিন্তু লগ্নে এসছেন, তার আগে দ্বাদশে ছিলেন। দ্বাদশ মানে কি? ব্যয়। তাইলে আগস্টের 20 তারিখ পর্যন্ত এই ঘটনাগুলো ঘটতে থাকবে। পরিবারের সাথে বনিবনার অভাব, পরিবার থেকে বিচ্ছিন্ন, পরিবারের যে মতের সাথে একটা মতের অমিল, পারিবারিক যে সমস্যা, সেটা কিন্তু আগস্টের 20 তারিখ পর্যন্ত একটা প্রকট রূপ ছিল। আগস্টের 20 তারিখের পর সেই শুক্র চলে এসছেন কোথায়? লগ্নে বা রাশিতে। কিঞ্চিত লাঘব হয়েছে। এবারে বর্তমান এই সেপ্টেম্বর মাসে শুক্র কিন্তু প্রথমার্ধে তিনি কিন্তু লগ্ন বা রাশিতে অবস্থান করে আছেন শুক্র। সুতরাং পারিবারিক দিক থেকে অনেকটা গন্ডগোল কমে যাওয়ার কথা। আমি আগের প্রসঙ্গে একটু ফিরে যাই। হ্যাঁ, 1.5 বছর আগে যাদের চাকরি চলে গেছিল মঙ্গলের জায়গা থেকে বলছেন, তাই তো? পঞ্চমপতি যেহেতু তিনি দ্বাদশে চলে গেছিলেন। না, দ্বাদশে 1.5 বছর আগে নয়, অষ্টমে ছিলেন, পরে দ্বাদশে এসছেন। দেন এই মুহূর্তে যেহেতু মঙ্গল তিনি চতুর্থে আছেন, চতুর্থে বর্তমান আছেন না, আছেন তৃতীয়। 14ই সেপ্টেম্বর তিনি চতুর্থে যাবেন। হ্যাঁ, বেশ। তো 3 মাস আগে কাজকর্ম আবার ফিরে পেয়েছে। হ্যাঁ, তাহলে সাধারণভাবে যারা আজকের এপিসোড দেখছেন তাদের মাথায় এটা আসবে যে আমার দশা অন্তর্দশা জায়গা থেকে গ্রহ অবস্থানের ফেরে যা আমার জীবনে বিড়ম্বনা নিয়ে আসছে, সেই গ্রহ যখন সরে যাবে তখন তো সমাধান আপনা আপনি হয়ে যাবে। তাহলে এই যে প্রতিকার দেওয়ার জন্য বা প্রতিকার নেওয়ার জন্য, রেমেডি নেওয়ার জন্য যে দর্শকদের উদ্দেশ্যে বলা হয়, তাহলে তো সেটা ভুল বলা হয়। শুনুন, এখানে তো আমরা গোচর আলোচনা করছি যে মঙ্গল এই জায়গায় কিছুদিনের জন্য আসছে। কদিনের জন্য আসছে? 45 দিন মঙ্গল একটা রাশিতে থাকেন, অনলি 45 দিন। তারপর আবার তিনি চলে যান। এবারে এই 45 দিনে কি তার জীবনটা একদম উলট পালট হয়ে যাবে? আমি শুধু গোচরকালীন জায়গা থেকে বলছি না। আচ্ছা, আমার প্রেক্ষাপটটা ছিল যে কারণে চাকরিটা চলে গেছিল, হ্যাঁ, আবার তো সেই একইভাবে তিনি চাকরিটা পেয়ে গেছেন। এটা আমি একদম সত্য ঘটনা বলছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এবার যদিও তার নক্ষত্রের ফের আছে, আপনাদের 3টে নক্ষত্র আছে, ঠিক আছে, তো তিনি
কি নক্ষত্রের আমি সেটা রিভিল করছি না। ঘটনা হচ্ছে যে তার এই যে গ্রহাবস্থানের ফেরে তার চাকরি চলে যাওয়া এবং আবার চাকরি পাওয়া, তাহলে তো এক্ষেত্রে প্রতিকার তো দরকারই নেই, শুধু সময়ের অপেক্ষা ছিল মাত্র। না, সকলের ক্ষেত্রে সমান নয়। কেন নয়? আমি সেটারই কারণ সকলের উত্তর দিতে চাইছি। হ্যাঁ, সকলের ক্ষেত্রে সমান নয় এই কারণে, দেখুন সবাই আবার চাকরিটা পায়নি। আপনি যেরকম প্রশ্ন, কিছু জন চাকরি চলে গেছিল, চাকরি পেয়েছেন, এটা ঠিক কথা, কিন্তু সবাই যে ঘুরে পেয়েছেন তা নয়। যার দশা অন্তর্দশা পারমিট করেছে, এই মঙ্গল কোথায় বসে আছেন সেটা বিবেচনা করার দরকার আছে। সবটা যখন পটে গেছে যার যার ক্ষেত্রে, তারা ফির পেয়েছেন। যাদের ওটা মিলেনি তারা কিন্তু এখনও চাকরিটা পাননি, মানে ফিরে পাননি। এবারে সেখানে দেখতে হবে উনার দশা অন্তর্দশাটা কি। উনার দশা অন্তর্দশা দেখতে হবে, উনার দশমপতি যেহেতু মঙ্গল, মঙ্গলের অবস্থান। না, তার মানে আমি কি এক কথায় গোবিন্দদা এটা বলতে পারি যে দশা অন্তর্দশার জায়গা থেকে যদি বিপদ ঘটে, সেই দশা অন্তর্দশা যখন সরে যাবে তখন সেটাই আবার সমাধান অটোমেটিক হয়ে যাবে? হ্যাঁ বলুন। তাই তো? না, দশা অন্তর্দশার পরে একটা দশার পর তো একটা দশা আসছে, সেই দশাটা আবার তার ফেভারের দশা কিনা, কারণ দশাক্রমটা সাজানো থাকে, দশাক্রমটা সাজানো থাকে। এবারে আপনার বা লগ্ন বা রাশি হিসেবে সেই দশাক্রম আপনাকে কতটা সাপোর্ট করছে, আমার প্রথম প্রশ্ন। ক্রম ক্রম কথাটা বললাম। দ্বিতীয়ত, এই মঙ্গল আপনার কোথায় বসে আছে, এই মঙ্গলের উপর কার কার দৃষ্টি আছে, মঙ্গল আপনার কত ডিগ্রিতে আছে, মঙ্গল উচ্চস্থ না নিচস্থ, না বন্ধুগৃহে, না স্বগৃহে, না শত্রুগৃহে, সেটা বিবেচনা করতে হবে। একদম তাই। দেখুন, এই কারণে আপনারা যখন বুকিং নেন, হোয়াটসঅ্যাপ মেসেজ করেন আপনারা যখন, যে আমি জ্যোতিষ বিচার করাতে চাই, অনেকেই আমাকে প্রশ্ন করে যে আমার এটার সমাধান কি হয়ে যাবে। মানে তিনি বিচারের আগেই বা গণনার আগেই তিনি প্রতিশ্রুতি চান। আমি তাকে যেটা বলি, আপনাদেরকে ভিডিওতেও বলছি, দুটো স্টেপ। প্রথম গণনাটা হোক। গণনা হলে এটা দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেক মানুষের না প্রতিকার লাগেও না, তার শুধু সময়ের অপেক্ষা মাত্র। তার দশা অন্তর্দশা খারাপ জায়গায় আছে, তাই তার জীবনে খারাপ ঘটনা ঘটলো, তাকে উপলব্ধি দেওয়ার জন্য বা তার এটা কর্মফলের জায়গা থেকে। ঠিক ওই দশা অন্তর্দশাটা কিন্তু ভালোই আছে, আগামী দিনে চলে আসছে তার, এবং সেই জায়গা থেকে তার ফেভারে আসছে গ্রহাবস্থানের জায়গা থেকে, তখন আপনি সেটা ঠিক হয়ে যায়। এটা বহু মানুষের ক্ষেত্রে হয়। আবার বহু মানুষের ক্ষেত্রে এটা দেখা যায় যে না, তাকে কিন্তু রেমেডি নিতেই হবে। এবার তিনি বিশ্বাস করলেন কি না করলেন, কিন্তু আমরা এই জায়গা থেকে পরিষ্কারভাবে আপনাদেরকে বলি। সেই জন্য প্রথম গণনা হোক, তারপর নাও মানে রেমেডি নিতে হতে পারে। বুঝতে পেরেছেন জিনিসটা? এইটাকে আমি ক্লিয়ার করার জন্য এই প্রসঙ্গটা নিয়ে এলাম, কেননা এখন মানুষের কাছে দেখুন একটা মিসকনসেপশন চলছে আর কি, এবং সেটার জন্য জ্যোতিষীরাই দায়ী, মানে ইনক্লুডিং আমরাও দায়ী। এটা তো আমরা একটা উপরের খোলস দেখছি। না, আমি শুধু গোচরকালীন জায়গা থেকে বলছি না, আমি বলছি যে একটা মানুষের যখন আমরা জন্মছক বিচার করি, তখন কি তার শুধু গোচরকালীন থেকে বিচার করি? না, আরও তো এতগুলো তো বললাম, তারপরে নবাংশ, দশমাংশ, নবতারা চক্র, এগুলো তো আমি উল্লেখ করলাম না। মানে অনেক কিছু বিচার করতে হয়, অনেক কিছু বিচার করতে হয়। কিন্তু মানুষের মধ্যে একটা ভুল কনসেপশন কি বলুন তো, সেটা জ্যোতিষীদের থেকেই তাদের কাছে গিয়ে আছে। কেননা কেউ ভয় দেখাচ্ছে, কেউ লোভ দেখাচ্ছে। ভয় আর লোভ এই দুটো ট্রিগার পয়েন্ট প্রতিকার বিক্রির জন্য। অনেকের ক্ষেত্রে প্রতিকার দরকারই পড়ে না। যাই হোক, এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে, আপনারা বুঝে গেছেন। আমি এবার পরবর্তী দিকে যাই। এনাদের প্রাপ্তির যে জায়গাটায় যেহেতু কেতু বসে আছে, সঞ্চয়ের জায়গাটায় যেহেতু কেতু বসে আছে, এবং শুক্র আসছেন তিনি ওই জায়গাতে, আবার তিনি আসবেন তার লগ্ন থেকে, তো সঞ্চয় মানে যে টাকা পয়সাগুলো ধরুন রোজগার করবে সেপ্টেম্বর মাসে, তার কতখানি সঞ্চয় করতে পারবে? দেখুন, এই কেতু দ্বিতীয় কিন্তু ভালো নয়, ভালো ফল দেন না, কিন্তু তিনি এখন জব্দ হয়ে গেছেন। জব্দ হয়ে গেছেন কিভাবে? ঘর টাকার রবি কিন্তু 17 তারিখ পর্যন্ত ওই জায়গায় আছেন। রবিও দ্বিতীয় ভালো ফল দেন না, কিন্তু তার নিজের ঘর বলে তিনি কিন্তু ভালো করবেন, ভালো ফল দেবেন। তাইলে রবি ভালো ফল দিচ্ছেন, নিজের ঘর। আপনি নিজের ঘরে বসে থাকলে অন্য কেউ এসে সেখানে ছড়ি ঘোরাতে পারবেন, আপনি দেবেন না। আপনি সর্বশক্তি নিয়োগ করবেন আপনার ঘরটাকে ঠিক করার জন্য। রবি বসে আছেন, বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। বাহ! সেই বুধাদিত্য যোগ চলবে 15 তারিখ পর্যন্ত, সেপ্টেম্বর মাসে। বুধাদিত্য ভেঙে বুধ যখন তৃতীয় চলে আসবেন, সঙ্গে সঙ্গে সেখান থেকে শুক্রের এন্ট্রি হয়ে যাচ্ছে।
क्या बात है। শুক্রকে একাদশপতি, শুক্রকে একাদশপতি। চতুর্থপতি, তাইলে চতুর্থ এবং একাদশের অধিপতি সেকেন্ড হাউসে প্রবেশ করছে, হ্যাঁ সেকেন্ড হাউসে প্রবেশ করছেন। তাইলে সেকেন্ড হাউসে যখন তিনি প্রবেশ করে যাচ্ছেন, আপনার আর্থিক জায়গাটাকে কেতু যতই চেষ্টা করুক খারাপ করার, সেক্ষেত্রে কিন্তু খারাপ করতে দেবে না। তবে আপনার জন্মকুণ্ডলিতে কেতু যদি নেহাত খারাপ থাকে একদম, সেক্ষেত্রে কিন্তু এটাকে মান্যতা দিতে হবে, বিচার করে দেখতে হবে অবশ্যই। কিন্তু ঘটনা হচ্ছে যে যাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো লিটিগেশনের মধ্যে আপনারা ছিলেন, তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? না, ভালো নয়। আপনি ব্যবসা বাণিজ্য আর বিবাহ যাই যেখানে আইনত লড়াইয়ের একটা জায়গা তৈরি হয়ে একদম আছে, ভালো নয়, একদম ভালো নয়। আপনাকে দুটো পয়েন্ট দিচ্ছি। বলুন। একটা পয়েন্ট, সপ্তমপতি শনি নবমে বক্রী হয়ে অষ্টমের মতো ফল দিচ্ছেন। আচ্ছা, তার মানে এখানে এই যে তুমি যে এর আগে শ্রাপিত যোগের যে এপিসোড করেছিলে চ্যানেলে আছে, তার মানে শনি এবং রাহু একযোগে ফল দিচ্ছে। শুন, গোচরের শ্রাপিত যোগ বাদ দেন, আপনার জন্মকুণ্ডলিতে শ্রাপিত কি এখানে আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ সে তো অবশ্যই। কথাটা বুঝুন, গোচরের শ্রাপিত এখনো তো শনি প্রবেশ করেনি। শনি তো নবমে আছেন, নবমে থেকে অষ্টমের মতো ফল দিচ্ছেন। শনি অষ্টমে ভালো ফল দেন না কদাপি। কিন্তু ওটা তো কুম্ভ রাশির জায়গা। আসছে সে জায়গায় রাহুও অষ্টমে ভালো ফল দেন না, কদাপি ভালো ফল দেন না। অনেকের একটা ধারণা থাকে যে পাপগ্রহগুলি পাপস্থানে থাকিলে শুভ ফল প্রদান করে, দিয়ে একটা বীজগণিত টেনে আনেন, মাইনাসে মাইনাসে প্লাস, এরকম গল্প আসে। কিন্তু শাস্ত্র বলছে যে না, রাহুও অষ্টমে ভালো ফল দেন না, শনিও অষ্টমে ভালো ফল দেন না। সিংহভাগ ক্ষেত্রে ব্যতিক্রম আছে। কোথায় আছে ব্যতিক্রম? বিদেশ রিলেটেড কাজে যুক্ত, বিদেশ রিলেটেড ব্যবসায় যুক্ত বা বিদেশ সম্পর্কিত কোনো বিষয়ে যুক্ত, কেবলমাত্র তারা এই জায়গা থেকে উপকৃত হবেন। আদারওয়াইজ দেশের অভ্যন্তরস্থ যে কর্মকাণ্ড, তাতে কিন্তু উভয়ে কিন্তু কেউ ভালো ফল দেন না। এটা আমার জ্ঞানত আমি বলছি। কি কি খারাপ ফল দেন? মানে আমি তোমাকে প্রশ্ন করছি, ঠিক কথা। হ্যাঁ, আমি অনেকের জন্মছক দেখেছি আমাদের কাছে, যারা প্রেডিক্ট করেন আর কি, লিখিতটা আমাদের কাছে থেকে যায়, লিখিতের ছবি তুলে আমরা পিডিএফ করে আপনাদেরকে পাঠাই, যারা করেন। আমি দেখেছি যাদের যাদের মানে ধরুন দ্বিতীয় কেতু আছে জন্মছকে একদম, তাদের মানে অষ্টমে তাহলে রাহু থাকছে, তো আমি সেটা দেখেছি। কিন্তু ওনাদেরকে ক্লিয়ার করার জন্য আমাকে তোমাকে প্রশ্ন করতে হবে। অষ্টমে রাহু স্বাস্থ্যহানি, অনিদ্রা, ক্ষতি, অশান্তি সূচিত করে। মানে যেটা এখন কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের জীবনে চলছে, গোচরকালীন জায়গা থেকে অল্প হলেও ফল পাচ্ছেন, বেরোবেন কি করে? আচ্ছা, পরে শনিরটা বলি। প্লিজ। শনিরটা আপনি প্রশ্নটা দেখেছিলেন না, যে শনি তো নবমে, নবমেও ভালো ফল দেন না শনি, এবারে অষ্টমের মতো ফল দিচ্ছেন, সেখানেও ভালো ফল দেন না। অষ্টমে শনি কি ফল দিচ্ছেন সেটা আগে শুনুন। মানে দেউলিয়া করে তোলে, জনসমক্ষে প্রকাশ্যে অপমান যোগ তৈরি করে এই শনি, এবং অপদস্থ হওয়া, নিকট আত্মীয়র মৃত্যু ঘটতে পারে। বোঝা গেল জিনিসটা? আচ্ছা, তাইলে দুই পক্ষ থেকে খারাপ ফল। কিন্তু শনি এখনো তো প্রবেশ করেননি, শুধু ভাবের ফলটা প্রদান করছেন। কথাটা বুঝুন। আচ্ছা, এই জায়গায় আবার একটু লাঘব হবে, একটু লাঘব হবে। কোন কারণে এতটা খারাপ যে বললাম? একটু লাঘব হবে এই কারণে, এটি বায়ুতত্ত্বের ঘর, এবং এই বায়ুতত্ত্ব রাহুরও প্রিয়, শনিরও প্রিয়। কিন্তু সে একটা কথা আছে না, যে যতই ঘি মালিশ করো সোজা হয় না, সেরকম চরিত্রের কিছু কিছু গুণ এখানে প্রকাশ পাবে, সম্পূর্ণ প্রকাশ পাবে না। মানে যতটা ক্ষতি ভাবা হচ্ছে ততটা ক্ষতি হবে না, কিন্তু ক্ষতি হবে কিছুটা, ক্ষতি হবে কিছুটা। এই বিষয়টা নিয়ে এর আগে শ্রাপিত যোগের এপিসোডে তুমি বলেছিলে। আমি সেই জায়গা থেকে চলো আরেকটা দিকে, কিন্তু ওনাদের এটা মনে হচ্ছে ভালোই হবে। ওনার ষষ্ঠপতি যেহেতু তিনি দ্বাদশে আছেন, তার মানে কি শত্রু নাশ হচ্ছে? না না না, শত্রু বাড়ছে। শত্রু মানে শত্রুর জন্য কথাটা বুঝবেন। এখান থেকে জেলখানা নির্দেশ হয়,
এখান থেকে হাসপাতাল নির্দেশ হয়, রোগের কারণে হাসপাতালে যাওয়ার যোগ তৈরি হবে। রোগ হয়েছে তো, অনেকে জ্বরে ভুগেছে, মানে এই আগস্টের শেষে, সরি জুলাইয়ের শেষে এবং আগস্টের শুরুতে তারা অনেকেই জ্বরে ভুগেছেন, অনেকের রক্তপাতও ঘটেছে, অনেকের রক্তপাতও ঘটেছে, যদিও আমরা আগের এপিসোডে তার একটা উল্লেখ করে গেছিলাম। তো এই ক্ষেত্রে ধরুন শত্রুরা ওনার সাথে এখন কি বিহেভ করবে? শত্রুর শত্রুতা একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, কথাটা বুঝবেন। কিন্তু যার সাথে ধরুন এই ধরুন আইনত লড়াই চলছে, সেও তো এখন শত্রু, হ্যাঁ, তাহলে তারও কি নিষ্পত্তি হতে পারে? হ্যাঁ, চূড়ান্ত জায়গা দ্বাদশ ঘর কি মোক্ষ, প্রত্যেকটার চূড়ান্ত, মোক্ষ মানে চূড়ান্ত। এবারে এই শত্রুতা একটা মোক্ষ জায়গায় পৌঁছাবে, মানে আপনার আমার শত্রু তো এর চেয়ে আর অধিক হওয়ার জায়গা নেই। আচ্ছা আচ্ছা, শেষ হয় এখানেই শেষ হয়ে যাবে। কিরকম শেষ হবে? ধরুন আপনার আমার শত্রু, আমি আপনাকে যে কেস করেছি, হয় এখানে ফাইসলা হয়ে ক্লিয়ার হয়ে যাবে, অথবা আমার জেল হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমার জেল হবে। মানে এখানে জাতক জাতিকার যেহেতু তার ষষ্ঠপতি দ্বাদশে আছে, তার নিজের জেল যাত্রা বা তার নিজের উপলব্ধি বা তার নিজের ক্ষতি একটা হওয়ার, মানে শত্রুর কাছে তাকে মাথা নত করতে হচ্ছে নাকি? না, আমি মাথা নত বলবো কেন, ফাইসলা হয়ে যেতে পারে, ফয়সলাও হতে পারে। এবারে আপনার শত্রুর কুণ্ডলী আবার কি বলছে দেখুন, এটা তো আপনার কুণ্ডলী, আপনার চেয়ে শত্রুর কুণ্ডলী আরো বাজে হয়ে গেল। আচ্ছা, বেশ। দেখা গেল এই বৃহস্পতি এই ভদ্রলোকের দ্বাদশে তো গোচরে যাচ্ছে, কিন্তু এই বৃহস্পতি কুণ্ডলিতে ভালো জায়গায় আছে, জন্ম কুণ্ডলিতে। তখন তো এই ফলটা যে বললাম এটা তো ঘটবে না। একাদশে বৃহস্পতি বসে আছে কুণ্ডলিতে, তীব্র ফল দিচ্ছে, ভালো ফল দেবে। তাইলে এই যে এতটা বললাম, এতটা ঘটতে দেবে না। কেন ঘটতে দেবে? সে তো জন্মকুণ্ডলিতে। দেখুন 30 ভাগ আলোচনা এখান থেকে পাবে মানুষ, ফলাফল 70 ভাগ তো কুণ্ডলী থেকে দিচ্ছে। একদম তাই। না, তাইলে উনার এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তাইলে উনার একাদশী যদি বৃহস্পতি বসে থাকে, এখানে দ্বাদশী এলে কি হবে? এই সামান্য একটু অপবাদ। সে আগেকার দিনের মতো জজ সাহেব দাঁড় করিয়ে বলবেন তোমাকে 3 মিনিট নজরবন্দি করা হলো। একটা উদাহরণ দিচ্ছি, আগে এটা একটা শাস্তি ছিল জেনারেল কেসের ক্ষেত্রে। তো সামান্য কিছু ভোগ করবেন, কিন্তু আমি যতটা বললাম ততটা ভোগ করবেন না, কারণ কুণ্ডলিতে বৃহস্পতি সাপোর্ট করে গেছে উনাকে। যাতে ধরুন বৃহস্পতি দগ্ধ অবস্থায় আছে, হ্যাঁ, বৃহস্পতি কর্কট রাশির জাতক জাতিকাদের দগ্ধ অবস্থায় আছে, অনেকেরই দগ্ধ অবস্থায় আছে, তারা জানে তাদের কাছে কুণ্ডলী আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তাদের কি রেজাল্ট পাবে? এক্ষেত্রে মানে শত্রুর সাথে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে তাহলে? না, দগ্ধ মানে বৃহস্পতি দুর্বল। দুর্বল, হ্যাঁ, দগ্ধ মানে দুর্বল। আপনাকে বলি দগ্ধ কথাটা মানে কি। দগ্ধ কখন হয় একটা গ্রহ রবির কাছাকাছি এলে, রবির যে জ্যোতি, সেই জ্যোতির কাছে এদের জ্যোতিটা পরাস্ত হয়ে যায়, মানে এর প্রকাশ আসে না। যেরকম একটা হেজাকের কাছে একটা মোমবাতি জ্বালিয়ে দেন, অন্ধকারে মোমবাতিটা আলো দিচ্ছে মনে হবে, কিন্তু একটা হেজাকের কাছে বা একটা বাল্বের কাছে জ্বালিয়ে দিলে তার সেই তো জ্যোতিটা আসবে না। রবির কাছাকাছি থাকার সুবাদে দগ্ধ হয়, যার জন্য তার যে গুণাবলীটা আর প্রকাশ করতে পারে না। তার মানে কি, দুর্বল। বৃহস্পতির মতো গ্রহ তিনি যদি দুর্বল হয়ে যান কোনো কারণে, তাইলে তো ক্ষতি না। তার মানে আপনি কি ধরুন কর্মপ্রাপ্তির যে জায়গা, নতুন কোনো চাকরি বাকরি পাওয়া, কর্ম পাওয়া, সেই জায়গাতেও তাহলে কি বলবেন আপনি? আমার মনে হচ্ছে তার চেয়ে তার পরিবারের কেউ কর্মপ্রাপ্তি ঘটবে নাকি, সেটাই ভাবছি বেশি। মানে জাতক জাতিকে যারা এই মুহূর্তে দেখছে তাদের পরিবারের কেউ হবে। হ্যাঁ, কারণটা যদি বলেন আমি বলে দেবো। কেন বললাম এত বড় কথা? না, ক্লিয়ার হোক। আচ্ছা, দশমপতি কোথায় বসে আছেন? দশমপতি চতুর্থে বসে আছে। চতুর্থ মানে পরিবার। তাইলে কর্মপতি চতুর্থে এসছে, মানে চতুর্থ পরিবারের কোনো যদি যোগ্য ব্যক্তি থাকেন, মেবি তার কর্মপ্রাপ্তি ঘটতে পারে। না, তার কর্মপ্রাপ্তি হলো, কিন্তু ওনার কি হবে? উনি তো পেয়ে গেছেন কিছুদিন আগে, বর্তমান দশমপতি চতুর্থে। হ্যাঁ, উনি কিছু হোম রিলেটেড কাজে যুক্ত হতে পারেন। হোম রিলেটেড মানে বাড়ির কোনো কাজকর্ম করাচ্ছেন, বাড়ির কাজকর্ম, বাড়ি নির্মাণের কাজকর্ম, বাড়ি নির্মাণ সামগ্রীর কাজকর্ম। হ্যাঁ, সেটা আমারও মনে হচ্ছে। তবে আরেকটা জিনিস আমি যেটাতে আশঙ্কা করছি, আমি একটা দিকে আশঙ্কা করছি, সেটা হচ্ছে যে প্রেম নিয়ে। প্রেমের ক্ষেত্রে একটা ডিলেমা তৈরি হচ্ছে, ডিলেমা মানে একটা ইলুয়েশন তৈরি হচ্ছে। এবং প্রেমের ক্ষেত্রে যাদের রাহুর দশা চলছে, এক্ষেত্রে দশাটা মেন, ঠিক আছে? নইলে বলবেন আরে জ্যোতিষ বিচার মিলছে না, ফলাফল মিলছে না। এক্ষেত্রে আপনার দশা দেখতে হবে। যাদের রাহুর দশা চলছে তাদের কিন্তু প্রেমের ক্ষেত্রে আসছে প্রস্তাব, ভালোই পাচ্ছে তারা, ঠিক আছে?
কিন্তু ওই ধরতে গেলে কি একটা গান আছে না, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলাম না। তো সেই রকম একটা কিন্তু বিড়ম্বনা চলছে। আমি ওনাদের কাছে একটা পরিষ্কার উত্তর রাখতে চাইছি তোমার মুখ থেকে, যে ভাই এতদিন আর প্রেমের দিকে নয়, একটু এই দিকে খেয়াল রাখো, নিজেকে তৈরি করো। এই পরামর্শটা তুমি যদি একটু দাও। শুনুন, আমি বলছি প্রেম থেকে একটু বিরত থাকা ভালো। কেন বলছো, একটু ভেঙে বলে দাও তো। তৃতীয় মঙ্গল চতুর্থে মঙ্গল তৃতীয় ছিল, ঠিক, মানে উনি 14 তারিখ ক্রস করে চতুর্থে আসছে। আচ্ছা, এই যে সময়কালের মধ্যে এই চতুর্থের ওপর রাহুর একটা দৃষ্টি পড়ে আছে, বৃহস্পতির একটা দৃষ্টি পড়ে আছে, তাইলে এইখানটায় একটা নাই করে গুরুচণ্ডালী যোগ তৈরি হয়ে যাচ্ছে। এবারে অষ্টম থেকে রাহু দৃষ্টি রেখেছে, দ্বাদশ থেকে বৃহস্পতি দৃষ্টি রেখেছে, পঞ্চম দৃষ্টি আছে উভয় থেকে। আচ্ছা, কিন্তু এই পঞ্চমাধিপতিকে মঙ্গল, তিনি আবার 14 তারিখ ক্রস করে চলে যাচ্ছেন। দেখবেন এই মুহূর্তে ওই যে উভয় পক্ষ থেকে ধরতে নারী যারা বিবাহ করবে, দ্বিতীয় বিবাহ, হ্যাঁ হ্যাঁ, অনেকে চলছে, প্রেম চলছে মোটামুটি ধরুন লাস্ট প্রায় 7 মাস ধরে প্রেম চলছে, হেভি প্রেম চলছে, দুজনের মধ্যে, দুই পরিবারের মধ্যে কথাবার্তাও চলছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে জটক বিচার, কূট বিচার ছাড়া যদি এই মুহূর্তে এগোয়, মানে আপনার দশা, রাহুর দশা চলছে না তা সত্ত্বেও, ঠিক আছে, ঝামেলা আছে। না, ঝামেলা তো এক কথায় বলছি, সপ্তমাধিপতি নবমে থাকলেও অষ্টমের মতো ফল দিচ্ছেন। অর্থাৎ বিবাহের অধিপতি যদি অষ্টমের মতো ফল দেয়, বিয়ে করতে চাইলেও বিয়ে সুখকর হবে না, জোর করে বিয়ে করলেও সমস্যা তৈরি হবে। পরিষ্কার কথা একদম। অষ্টম মারক স্থল, আপনার সপ্তমের অধিপতি অষ্টমে করলেন, তার মানে বিয়ে, অনেকে গায়ের জোরে বিয়ে করবে, দেখুন করতে তো পারে। হ্যাঁ, সামনে পুজো আছে তো, মানে ওই বিয়েটা খুব একটা আমি ভালো চোখে দেখছি না এই মুহূর্তে, কারণ ওখানে কোনো শুভগ্রহের দৃষ্টি এই মুহূর্তে বলতে শুক্রের একটা দৃষ্টি যদি পড়ে আছে অবশ্য, যার জন্য বিয়ে ভাব একটা চলছে, মানে শুক্রের দৃষ্টিটা থাকার সুবাদে। কিন্তু এ তো দেখতে দেখতে চলে যাবে। 13 তারিখে তো, সেপ্টেম্বর 13 তারিখ শুক্র তো চলে আসছে দিক সিদ্ধান্ত অনুসারে, আর আপনার সূর্য সিদ্ধান্ত অনুসারে 15 তারিখের দিকে আসছে। আধ্যাত্মিকতার দিকে এনাদের যে মনোভাব, সেই মনোভাব আমার মনে হচ্ছে, যে আমি দেখছি যেন বাড়ছে। তোমার কি মতামত? না, বাড়ছে নয়, বাড়তে বাধ্য হচ্ছে। কিভাবে বাধ্য হচ্ছে? ধাক্কা খেয়ে, একটা কথা বলে না, ধাক্কার চোটে বাপ্পা বলা, সেরকম ষষ্ঠপতি দ্বাদশে। আচ্ছা, এবারে তিনি নবমপতি দ্বাদশে, ভাগ্য বিড়ম্বনার শিকার। এইদিকে শরীর স্বাস্থ্য, মালি মোকদ্দমা, কেস কাচারি, শত্রু, ঋণ যাবতীয় ধীরে ধীরে চেপে ধরেছে কিছুদিন ধরে। এই একটু এখন উপার্জন করতে যাচ্ছেন। তো এই যে এতগুলো থেকে এখনো আছে, দ্বাদশে বৃহস্পতি তো থাকছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রগুলো কিঞ্চিত দরজা খুলেছে, কিঞ্চিত, সেই ভালোর দিকে যাচ্ছে, হ্যাঁ কিঞ্চিত, পুরো বলছি না। যার ফলে কিছুটা হলেও ঈশ্বরের প্রতি তাকিয়ে, যে বাঁচালে, কিছুটা বাঁচালে, আর একটু খালি বাঁচাও। যাদের কেতু কিন্তু দ্বাদশে আছে, এটা কিছু জনের জন্য প্রেডিকশন হয়ে যাচ্ছে ফ্রি অফ কস্ট। যাদের কেতু দ্বাদশে আছে, রাহু ষষ্ঠে থাকছে, তাদের জন্য তুমি কি বলবে? শত্রু এবং আধ্যাত্মিকতা মিলিয়ে শত্রু থাকবে, রাহু ষষ্ঠে গেলে শত্রু থাকবে, কিন্তু শত্রুকে পরাজিত করার দক্ষতা থাকে জাতকের মধ্যে। আচ্ছা, কেতু তার দ্বাদশে আছে, কেতু দ্বাদশে থাকলে আধ্যাত্মিক দিকে নিয়ে যাবে প্রচুর, আর গুপ্ত রোগে ভুগিয়ে দেবে। হ্যাঁ, আজকের এপিসোডে আমি লাস্ট তোমার কাছে একটা প্রশ্ন করছি, তারপর আমি 1 মিনিট কিছু কথা বলবো, যেটা মেবি আপনার সাথে যাবে। লাস্ট প্রশ্ন আমার, নাক্ষত্রিক জায়গা থেকে, 3টে নক্ষত্রের জায়গা থেকে তুমি জাস্ট বলে দাও যে কি হচ্ছে না হচ্ছে, ক্লিয়ার হয়ে যাবে। তবে আপনি যদি আপনার নক্ষত্র না জানেন, তাহলে জন্মছক বিচার করানো ছাড়া আপনার কাছে আর কোনো উপায় নেই। বুঝতে পেরেছেন? আচ্ছা, কর্কট রাশি 3টে নক্ষত্র নিয়ে গঠিত, পূর্ণবাসু, পুষ্যা, অশ্লেষা। তো বর্তমান যে গ্রহাবস্থান অনুসারে পূর্ণবাসু নক্ষত্রে যাদের জন্ম, তাদের কিন্তু সময়টা ভালো যাবে না, যাচ্ছে না। আচ্ছা, পুষ্যাতে যাদের জন্ম, তাদের কিন্তু খুব ভালো যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। মানে খারাপ তো আছে, বৃহস্পতির মতো দ্বাদশে বসে আছে, তথাপি ভালোর চেয়ে ভালো একটু যাওয়ার সম্ভাবনা। অশ্লেষাতে যাদের জন্ম, তাদের মধ্যম ভালো।
মধ্যম ভালো। হ্যাঁ, তাইলে পুষ্যা কিন্তু ভালো রেজাল্ট পেতে চলেছেন। আবার পূর্ণবাসুকে বলবো সাধু সাবধান। বেশ, অনেকগুলো মাস পরে আপনি কিন্তু নিজেকে না নিজের কাছে একটু খুঁজে পাচ্ছেন এখন। নিজের কথা শুনতে আপনার ইচ্ছে হচ্ছে, নিজের মনকে একটু প্রায়োরিটি দিচ্ছেন। হ্যাঁ, শরীর ভুগেছে কয়েকদিন আগে, কিছু জনের এখনও তার সেই রেস্টটা আছে। যখনই আপনি এই এপিসোড দেখছেন, আমরা অগাস্টে বসে শ্যুট করছি যেহেতু, কয়েকটা মাস নিজেকে দিন, অন্তত 3টে মাস নিজেকে দিন, নিজেকে একটু সময় দিন, নিজেকে বোঝার চেষ্টা করুন নিজের জীবনের কোন কোন দিকে আপনার অপূর্ণতা আছে। জন্মছক কিন্তু ইন্ডিকেট করছে আপনাকে, আপনি সেই জায়গা থেকে দেখুন, বুঝুন, নিজের উপর একটু কাজ করুন। আজ থেকে 5 বছর আগের একটা কথা বলি, 2021 সাল, 2022 সাল আপনার জীবনে কিন্তু বিড়ম্বনা চলছিল পরিবারের থেকে। এগোচ্ছি কিসের জন্য? আপনাকে বোঝাচ্ছি যে ঘাত প্রতিঘাতগুলো আপনি লাস্ট 5 বছরে ফেলে এসছেন, সেগুলো থেকে কি শিক্ষা নিয়েছেন? আমি বলছি না যে কাউকে অবজ্ঞা করতে, আমি বলছি না যে না ভালোবাসবেন না কাউকে, একেবারে স্বার্থপর হয়ে উঠুন, সেটা না। আপনি নিজের যত্ন নিন, নিজের মনের যত্ন নিন। অন্যের কাছে ভালো হওয়া প্রয়োজন নেই দেখানোর জন্য, দেখনদারি ভালো হওয়ার দরকার নেই। নিজেকে একটু ভালো রাখুন, আপনার আলোতেই বাকি সবাই আলোকিত হয়ে যাবে। আপনি তো স্বার্থপর হচ্ছেন না। নিজেকে একটু ভালোবাসুন, নিজেকে সময় দিন, বুঝতে পেরেছেন? শরীরের দিকে অবশ্যই তাকান। আগামী এপিসোডে দেখা হচ্ছে। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথার অডিও সিরিজ আছে, 365 এপিসোড আপনাকে শোনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। প্লিজ আপনি শুনুন। আমার মায়ের কথা, মা নর্মদার কথা বাকিদের সাথে বলুন। চ্যানেল সাবস্ক্রাইব করতে ইচ্ছে হলে করুন, কিন্তু মায়ের কথা বাকিদের সাথে বলবেন যে মা নর্মদার নাম আপনি শুনেছেন, যদি প্রথমবার শুনে থাকেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার। নর্মদেহার। নমস্কার, নর্মদেহার।